তুহিন সমদ্দারের গল্পগ্রন্থ সোমপ্রকাশ বাড়িতে নেই। আমি মাসুদুজ্জামান পড়ছি সোমপ্রকাশ বাড়িতে নেই গল্পটি। নিকষ অন্ধকার ভেঙে যখন কেবল ভোরের অপার্থিব ম্লানিমা চরাচরে ছড়িয়ে পড়ছে, সোমপ্রকাশের এক চোখ তখন জেগে উঠল। যেহেতু তার চোখ একটি এবং ওই চোখ তাকে ভালো মন্দ, সকাল সন্ধ্যা ইত্যাদি বুঝতে কেবল সাহায্য করে মাত্র। সোম অন্তত এর বাইরে চোখটাকে অন্য কোনো কাজেই লাগায় না। বাকি চোখটা না থেকেও আছে। অক্ষিগোলকের মাধুরিমা নিয়ে, পল্লবের চকিত পলক নিয়ে মধ্যবিত্তের স্বপ্নের মতো না থেকেও বেঁচে আছে। কেবল কর্নিয়া, যা দৃষ্টিক্ষমতার জন্য অতি দরকারি বলে থাকেন বিশেষজ্ঞগণ। তাতে এক প্রকার অভেদ্য স্তর জমছে ক্রমাগত। 22 বছর বয়সে যখন পৃথিবীটাকে রঙিন করে দেখার সময়, তখন একদল লোক ইট দিয়ে তার ডান চোখটা ছেঁচে দিয়েছিল। আজ 39-এ এসে সে বাকি চোখটা পিটপিট করে মানুষের বিচ্ছেদের, বিনাশের নব নব প্রতিচ্ছবি থেকে চোখ ফেরাবে বলে ক্যাকটাসের চাষ করে যাচ্ছে। এই কাঁটাগুল্মের ভেতরে ফুলের সৌন্দর্য দেখার জন্য নয়, আরও এক বিস্ময়ের অপেক্ষায় সে প্রহর গণে যেন। প্রায় 4.5 একর ঊষর বালিময় অঞ্চলে একা একা একটি ভেঙে পড়ো কুঁড়ে ঘরের মতো ইঁটের দেয়াল দেয়া পুরনো বাড়ির ভেতরে সোম প্রতিদিন যেভাবে জাগে, আজও সেভাবেই জেগে উঠল। প্রাগৈতিহাসিক জন্তুর মতো এখনও সে বেঁচে আছে। এই অবাক বিস্ময় তাকে প্রতিদিনই বিরক্তিকর একটি দিনের প্রস্তুতি নিতে আহ্বান জানালে সে একবার জীবন ও আর একবার প্রাত্যহিকতার দিকে নিরুদ্দিষ্ট পক্ষপাত শেষে উদাসীন বৈদগ্ধ্য নিয়ে কাজে নেমে পড়ে। তবু প্রতিটি দিনেই তার মনে হয় আজ নতুন কিছু ঘটবেই। কিন্তু তার বিস্তীর্ণ ঊষর বাগানে কেবল একটা দুটো ক্যাকটাসের নতুন পাতা বা কাঁটা গজানো ছাড়া বিশেষ কিছুই ঘটে না। আজও সে নিশ্চিত এছাড়া কিছুই ঘটবে না। এশিয়ান নার্সারি ও ক্যাকটাস হেভেন নামে দুটো প্রতিষ্ঠান থেকে নিয়মিত লোক এসে তার বাগান থেকে গাছ নিয়ে যায়। আসে ওরা পিকআপ নিয়ে। ছোট ছোট চারা মাটি ভর্তি পলিথিন ব্যাগে ভরে সাপ্লাই দেয় বিভিন্ন জেলায়। সোমের এসব ব্যবসা ট্যাবসা ভালো লাগে না। কিছু করতে হবে তাই করে। এমনকি ক্যাকটাসের প্রতিও তার কোনো দুর্বলতা নেই শখ। নিরস সম্ভাবনাহীন এই উদ্ভিদের বংশবিস্তার ও পালন করে কি সুখ সে পায় কে জানে। টিউবওয়েল থেকে একটা পুরনো জংধরা ফুটো হয়ে যাওয়া বালতিতে জল তুলে হাত মুখ ধুয়ে ফেলল সোম। অকেজো ডান চোখটা দিয়ে যে অপ্রয়োজনীয় পানি নিয়ত নিঃসৃত হয়, তাকে ভূগর্ভস্থ পানিতে বিলীন করে দিতে সে জলের ঝাপটা মারল। এই টিউবওয়েলে বিষ। অনেক আগেই পল্লী স্বাস্থ্য সংস্থা থেকে কিছু জ্ঞানী অথচ পোড় খাওয়া শিরিঙ্গের লোক এসে পানি টেস্ট করে আর্সেনিকের অস্তিত্ব খুঁজে পেয়েছে। লাল খড়ি দিয়ে দাগ কেটে দিয়ে যাবার পরেও সে ক্রমাগত সেই জলই ব্যবহার করে যাচ্ছে। নিজের প্রতি কোনো মায়া বোধ করে না সে। কেন করবে? একা একা বিড়বিড় করতে করতে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা ভাত নিংড়ে নিংড়ে শুকনো তরকারি দিয়ে খেতে খেতে প্রতিদিনের মতো ভাবল সেই গাছটার কথা, যাকে অনেক দিন থেকে সোম ভাবছে কেটে ফেলবে কিনা। কিন্তু মন তাতে কেন সায় দিচ্ছে না? ওটার ভাবগতিক অন্য গাছের মতো নয়। প্রায় 1000 খানেক ক্যাকটাসের আবাদ করেছে সে এই জমিতে। ক্রস ব্রিডিং করেও প্রায় গোটা 50 ধরন তৈরি করেছে সে নিজেই। ওই ক্যাকটাসটা সেরকম কিছু নয়। বলিভিয়া থেকে এক সাহেব তাকে উপহার হিসেবে ডজনখানেক ক্যাকটাসের চারা দিয়েছিল। বিন্যাসে তারা নতুন হলেও দেশীয় ক্যাকটাসেরই জাত ভাই। তার মধ্যেই ছিল হয়তো এই বিরল গাছটি। এটাও এক জাতীয় ক্যাকটাস বলেই সোমের ধারণা। কাটায় পত্রকে আর শেকড়ে ব্যাপ্তিতে তাই মনে হয় যদিও, কিন্তু কোথায় যেন একটা অমিলও আছে যা ধরা যায় না। সোম আগাছা পরিষ্কার করতে গিয়ে ফেলবে করেও অবশেষে কেটে ফেলতে পারেনি। লাল ডগডগে পুরো পাতায় ক্যাকটাসটি তেড়ে ফুঁড়ে উঠছে যেন। লাল রঙের পাতা কোনো গাছের হয় তা সে আগে দেখেনি, তাই ফেলাও হয়নি। বলিভিয়ার সেই ভদ্রলোক মিস্টার জুয়ান মিগুয়েল আরিস্তাইদ এদেশে এসেছিলেন প্লায়োস্টিসিন যুগের পলিভূমিতে ক্যাকটাসের বিবর্তন নিরীক্ষা করতে।
এই জলবায়ুতে আর ভিন্ন ইকোসিস্টেমে উদ্ভিদগুলো কিভাবে অ্যাডাপ্ট করে, এসবের উপর তিনি ঢাউস একখানা বই লিখবার পায়তারা কষছেন। ভারী খুশি হয়েছেন তিনি সোমের এত বড় ক্যাকটাসের কালেকশন দেখে। নিজের উদ্ভাবিত কয়েকটি জাত তাকে দিয়েছে সোমপ্রকাশও। যাবার সময় বারবার মেনি থ্যাঙ্কস সোমপ্রকাশ, দিস ইজ মাই ইমেইল অ্যাড্রেস, মাই সেলুলার ফোন নাম্বার ইজ, বলে আহ্লাদে আটখানা একেবারে। কিন্তু সোমপ্রকাশ তো তার মতো উদ্ভিদপ্রেমী নয়। অবশ্য পত্রপত্রিকায় ইদানিং তার নামে এইসব বিশেষণ জুড়ে দিয়েই ফিচার করছে শিক্ষানবিশ সাংবাদিকেরা। তাদের কৌতূহল অনেক সময় মাত্রা ছাড়িয়ে যায়। আচ্ছা, আপনার যে কেসটা চলছিল সেটা এখন কোন পর্যায়ে? ওই মেয়েটাকে কি আপনি সত্যি সত্যি ভালোবাসতেন? তারা হিউম্যান স্টোরি চায়, বোঝে সোম, কিন্তু কাউকেই তার কিছু বলতে ইচ্ছে করে না। এসবের ঊর্ধ্বে সে এখন। চোখ হারানোই তার একমাত্র বেদনা নয়, হয়তো এই জীবনটাই ছিল তার পরিণতি। সোম সেটাই মেনে নিয়েছে। কেউ তাকে বাধ্য করেনি। অথচ সে হঠাৎই সিদ্ধান্ত নেয়, বন্ধা জমিটুকুতে আর কিছুই যখন ফলে না, তখন ক্যাকটাসের চাষ করলে কেমন হয়। এই করে করে মাঝখানে 15টা বছর কেটে গেছে। আজকের কথা তো নয়। সোমের বাপ ঠাকুরদার পূর্বপুরুষ ছিলেন নবাবী আমলের সামন্ত জমিদার। এই অঞ্চলটা তখন ছিল নিচুর নাবাল। তাঁদের মহল ছিল এখান থেকে 10 মাইল উত্তরে। সেখানে এখন জেলা পরিষদের নতুন ভবন খুলেছে সরকার। ওসবে তার মন নেই। এই 4.5 একরের চড়াই উতরাই ভূমির শক্ত পাথুরে নিষ্প্রাণ মাটিতে নিষ্প্রাণ ক্যাকটাসই তাকে জীবন থেকে ভুলিয়ে রাখে। কিন্তু ভুলতে চাইলেও সব কিছু ভোলা হয়তো এ জীবনে সম্ভব হবে না। ফ্রক পরা ইথিকার ব্যাডমিন্টন খেলার জন্য লাফানো উদম হাঁটু আর কলকল হাসি, যে হাসি যে ইথিকার দৌলতে তার একখানা চোখ চিরতরে নষ্ট হয়ে গেল, তাকে ভোলা সোমের হয়ে ওঠে না। বারবারন্ত শহরের ক্রমাগত আগ্রাসনে বিলীন হওয়ার মাঝেও ইথিকাদের বাড়ির সামনের চাতালটি তখনও অক্ষত। সদ্য কিশোরী ইথিকার অস্ফুট স্তনের মোহে নিষ্পিস অস্বস্তি নিয়ে সোম দোতলার চিলে কোঠায় তার সংক্ষিপ্ত প্রকোষ্ঠের জলছাদহীন ভ্যাপসা গরমে প্রতি রাতে ঘুমের ঘোরে কেবল ইথিকার প্রত্যাখ্যানকেই স্বপ্নে দেখত। ইথিকার সাথে তার সে অর্থে কোনো মিলন হয়নি, না স্বপ্নে না বাস্তবে। শুধু তার নির্লোম হাঁটু যখন ব্যাডমিন্টনের স্ম্যাশ শটের বিপরীতে ঝাঁঝালো আকাঙ্ক্ষা তৈরি করত, তখন টিউশনি করে কলেজে পড়াশোনার জন্য শহরে এসে এহেন কষ্ট করাকে তার ঢের মন্দ মনে হতো ক্যাকটাসের চেয়ে, যদি না ইথিকা থাকত। কিন্তু ইথিকা থাকলো না। ভোর রাতে উঠে দাঁত ব্রাশ করতে করতে সূর্যকে স্বাগত জানানো সোমের তখন অভ্যাস হয়ে গিয়েছিল। সেদিনও সে দেখছিল ইথিকার অপুষ্ট স্তনের নিটোল সূর্য কেবল উঠে আসছে আকাশে। নিচতলায় তখন ফুঁপিয়ে কান্নার শব্দ, আর দুমদুম পা ফেলে কারা যেন উঠে আসছে ছাদে। ভোরবেলা মাথাটা ঠিক চট করে কাজ করতে চায় না। সোম তাই কিছু বুঝে ওঠার আগেই দেখল গালাগালি করতে করতে ইথিকার বাড়িওয়ালা বাপ আর তার মামা তাকে চেপে ধরল। ইথিকার দজ্জাল মা তখন সমানে বয়ান করছে কিভাবে ফুসলিয়ে সোম তাদের মেয়ের সর্বনাশ করেছে। এক মুখ পেস্টের ফেনায় তার কথা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু হুঙ্কার ছেড়ে সবাই মিলে তাকে ছাদের মেঝেতে পেড়ে ফেলে। নিচের তলায় অনেক মানুষের ভিড় তখন চেয়ে চেয়ে দেখছিল গলায় ফাঁস পড়া মৃতদেহটির ফ্রকে ঢাকা উদম হাঁটু। আর আক্ষেপ ও আশাভঙ্গের আতিশয্যে একটা পরিপূর্ণ থান ইট দিয়ে কে যেন তার মাথায় মুখে চোখের ওপর অনবরত বাড়ি মারছে। সাদা পেস্টের ফেনার সাথে লাল রক্তের মিশ্রণে মেরুন সূর্যটা জ্বলে ওঠার আগে তখনও সব কিছু চেয়ে চেয়ে দেখে নিচ্ছিল। মা মারা যাবার পর সোমপ্রকাশ একদম একা হয়ে গেলে একবার ভেবেছিল বিষ খাবে কিনা। কিন্তু চোখের যন্ত্রণা তখন এত বেড়ে গিয়েছিল যে সে অপেক্ষা করছিল মৃত্যুটা বুঝি গুটি গুটি পায়ে নিজেই এগিয়ে আসবে, কিন্তু আসেনি। বিদেশি কোনো একটা বিশেষজ্ঞ টিম এসে তার চোখটা ভালো করে দেখে টেকে বলল, এর তো কর্নিয়া গ্রাফটিং করতে হবে। কিন্তু কর্নিয়া তো আর খোলা বাজারে বিক্রি হয় না। দাদারা সব দেশ ত্যাগ করে ইন্ডিয়ায় চলে গেছে।
আত্মীয় স্বজন যারাও বা আছে তারা খুনের দায়ে দীর্ঘদিন থানা হাজত দৌড়াদৌড়ি করা সোমকে পরিচয়ই দিতে চাইত না। তাই চিকিৎসকরা তার নিরন্তর মাথা ব্যথার উপসর্গটা সারিয়ে তুলল বটে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিল এই অনবরত জল পড়া। ভাগ্য অবশেষে তার প্রতি এতটাই সুপ্রসন্ন হয়ে উঠেছিল যে অনেক জায়গা জমি বিক্রি করে ইথিকা হত্যা মামলা চালাতে গিয়ে সর্বশান্ত সোমপ্রকাশ হঠাৎ একদিন শুনল মৃত ইথিকার সদ্য পরলোকগত পিতার জবানিতে ওই মৃত্যু বা হত্যা বা আত্মহত্যার রহস্যের সমাধানসূচক ইথিকার একটি ডায়েরি পুলিশ উদ্ধার করতে পারায় বিজ্ঞ আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। কিন্তু আজও সে জানে না ইথিকা তার পেটের অবাঞ্ছিত ভ্রূণটির উৎসপুরুষের কথা সেই ডায়েরিতে লিখে গেছে কিনা। সেটা জানায় কিছু এসে যায় না বলেই আগ্রহটাও নেই। সে কি ইথিকাকে ভালোবেসেছিল? ৩৯-এর সোমপ্রকাশের কাছে সেটা মোটেই গ্রহণযোগ্য উত্তর নয় বটে। তবে ২২-এর সোম পুরোটাই মজে গিয়েছিল হয়তো। যার প্রায়শ্চিত্ত কিংবা হতে পারে প্রতিদিনই তাকে দিয়ে এখন এইসব ছাইপাস করিয়ে নিচ্ছে। একটা ভুলের ক্ষতিপূরণ দিতে আর একটা ভুল, একটা কষ্টের প্রলেপ দিতে আর একটা দুঃখের বীজ সে নিয়তই বপন করে চলছে। নিজেকে এখনো সে ভুল মানুষ ছাড়া আর কিছুই ভাবতে পারে না। সূর্যের তেজ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। স্যান্দাও হাতে নিয়ে সোমের এবার কাজে নামার পালা। ভুল মানুষের ভুল জীবনে ত্রুটিপূর্ণ দিনগুলোর রোজনামচা এখন গদ বাঁধা। এই নিম্নাঞ্চলটি একসময় ছিল ঠগী দস্যুদের অভয়ারণ্য। ইংরেজরা তখনও এদেশে আসেনি। পর্তুগিজ মগ জলদস্যুরা তখন ফ্লাইং ডাচম্যানের মতো জলযান নিয়ে এ অঞ্চলে লুটতরাজ করে বেড়াত। তাদের বীর্যের ছাপ এখনও দ্বীপাঞ্চলের কোথাও সরুচোখী অধিবাসীদের মধ্যে পরম্পরায় স্মৃতি রক্ষা করে চলছে। ওই সময় তারা ছড়িয়ে পড়েছিল টাইডাল সুন্দরবন থেকে গোয়া, দমন, দিউ পর্যন্ত। জনশ্রুতি আছে রাজা মন্ত্রহারীর আমলে জলদস্যুতা কিছুটা লোপ পেয়েছিল। তিনি ছিলেন রায়মঙ্গল নদীর মতোই বদমেজাজি। বন্দি ডাকাতদের চোখ ধারালো কিরিচ দিয়ে স্রেফ গেঁথে নিয়ে উপড়ে ফেলা হতো রাজার সম্মুখে। সেই উৎপাটিত চোখ তার শখের চিতা শাবক দিয়ে তিনি ভক্ষণ করাতেন। ঠগীদের নরহত্যার বিদঘুটে পদ্ধতির মতোই তাদের ধন সম্পদ ও সোনাদানা লুকিয়ে রাখার নিয়মটিও ছিল বেশ ভিন্নতর। ওদের ধর্মের যক্ষ কিংবা অজঙের আসন ছিল বেগুনি তারকাখচিত মখমল। তাই দস্যুরা তাদের লুণ্ঠিত ধন সম্পদ কোনো অনুচ্চ টিলার শীর্ষে মাটি চাপা দিয়ে রাখত, আর প্রতীক চিহ্ন হিসেবে সেখানে একটি বেগুনি পাথরের চাই পুঁতে রাখা হতো। মন্ত্রহারীর প্রতাপে তারা অবশেষে অতিষ্ঠ হয়ে যখন নারিকেল জিঞ্জিরা হয়ে ভারত মহাসাগরে তরি ভাসালো, তখন পথিমধ্যে অধিকাংশেরই মহামারীর আকারে দেখা দিয়েছিল স্কারভি। দিল্লির তখতে তাউসের তৎকালীন সভাসদ ঐতিহাসিক সাজিদ জাফরির গ্রন্থে সাজিদি আন্ধারিতে এই কাহিনীর কিয়দংশের উল্লেখ রয়েছে। এর বাইরে আর তেমন কিছুই জানা যায় না। সোমপ্রকাশ কোনোদিন জানতে চেষ্টাও করেনি। যারা চেষ্টা করেছিল তাদের মধ্যে তার সেজ কাকা অন্যতম। ইয়াপুরু গোঁফ ছিল সেজ কাকার। ব্রিটিশ আর্মিতে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতায় যখন বোমা পড়ল, কাকার তখন কি দাপট! ছোটবেলায় সোম দেখেছে ভোরবেলা উঠেই তার প্রথম কাজ ছিল নিজের চকচকে বুটখানা আরও পালিশ দিয়ে চকচকে করে নিয়ে পরে ফেলা। এর সঙ্গে থাকতো ক্রস বেল্ট লাগানো ক্যানভাসের খাকি প্যান্ট। যুদ্ধটুদ্ধ কবে শেষ হয়ে গেছে, তবু সেজ কাকার ভাবখানা ছিল এই তো সবে ময়দানে গোড়াদের সাথে ঘোড়া দৌড়ে তবে এলাম টাইপের। সোম ভয়ে তার কাছটিতে ভিড়ত না। সারাক্ষণ হল্লা ঘরে বসে সে ছবির বই দেখত। এই হল্লাঘর নামটিও দিয়েছিলেন সেজ কাকা। বাচ্চারা একটা নির্দিষ্ট ঘরে বসে যাবতীয় দুষ্টমি করবে, তারা বাইরে যেতে পারবে না, এই ছিল তার আদেশ। অনেকেই তার আদেশ মানত না। ফুলকুদা ছুচিদা তো নয়, এমনকি সেও মাঝে মাঝে। তার কেবল ইচ্ছে করত বাড়ির পেছনের বিল পেরুলেই যে উঁচু টিলামতো জায়গা, অসংখ্য কাটা গাছে আর লজ্জাবতীর বুনো ফুলে ছেয়ে আছে, সেখানে একা একা গিয়ে গাছেরা নিজেদের ভাষায় কি কথা বলা বলি করে তা কান পেতে শোনে। একদিন তন্ময় হয়ে সে মিঠে বাতাসের মধ্যে ছোট ছোট গুল্ম আর উদ্ভিদের কানাকানি শুনছিল। ধিঙ্গি আশ্রাওড়া লজ্জাবতীকে বলছে, আমলজা মাগির ঢং দেখে আর বাঁচি না।
এখনো মাটির সাথে কথা কইছে, অথচ দেখো না রাজ্যের ফুল ফুটিয়ে ছেনালি করছে। ওদিকে কণ্টিকারি বাতাসে দুলতে দুলতে গলা বাড়িয়ে বলল, আর বলো না দিদি, সারা গায়ে বিষের কাঁটা গজিয়ে রেখেছি, তবুও ঢ্যামনা ছাগলগুলোর হাত থেকে রেহাই নেই। আর এমাগির গায়ে এক ফোঁটা শিশির পর্যন্ত পড়েছে কিনা অমনি পাতা বজিয়ে পালা নেড়ে গেলাম গেলাম, মরণ আর কি। শুনে সোম এগিয়ে যায় শতমূলির দিকে। আষ্টে পৃষ্ঠে দতায় জড়িয়ে রাখা কাটা নটে হাফ ছেড়ে বলছে, ও ভাই শতমূলি, আর কত, ছাড় না রে ভাই, তোর জন্য যে একটু নড়ে চড়ে হাওয়া খাবো কিংবা হাত পা ছেড়ে একটু আড়মোড়া ভাঙবো তারও জো নেই। হঠাৎ তখন খিলখিল হাসির শব্দ পেয়ে সোম চমকে ওঠে। আরে, গাছেরা হাসতেও জানে নাকি? সে লক্ষ্য স্থির করার জন্য একটু ডান দিকের ঘন ঝোপের দিকে এগিয়ে গেলে চাপা গোঙানি আর ফিসফিস শব্দ শুনতে পায়। সোমের বুক ঢিপ ঢিপ করে। তারই মধ্যে তার কিশোর কৌতূহলী চোখ দেখে ঝোপ নয়, ঝোপের মধ্যে ছেদ্রে শুয়ে আছে অতসিরি, আর তার উপর হুমড়ি খেয়ে পড়ে ব্লাউজ খুলে চুষে চলছে ফুলকুদা। এ মা, ফুলকুদা এত বড় হয়েও দুধু খায়, কিন্তু ওর কোমরটা ওভাবে ওঠানামা করছে কেন? 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 ভাবতে ভাবতে কি এক রহস্য উন্মোচন আর ভীতির আন্দোলনে সোম দৌড় দৌড় দৌড়, হাঁপাতে হাঁপাতে হল্লা ঘরে। জানিস, জানিস ভূতু, আমি না একটা জিনিস দেখেছি। আমি না, এমা ফুলকুদা কি অসভ্য জানিস, ভূতু অতসিদি না তখন কোকাচ্ছিল। সেজ কাকা বাড়ির পুরনো দস্তাবেজ ঘাঁটতে ঘাঁটতে একদিন কি নিয়ে যেন খুব উত্তেজিত হয়ে পড়লেন। তার সোমের মতো ছোটরা তখন বুঝতে পারেনি। কেবল মনে আছে বিলের পরে যে টিলা, সেখানের ঝোপঝাড় সব কেটে সাফ করার জন্য জনা দশেক বিশ্বস্ত কামলা তখন রাত দিন কাজ করতে শুরু করলো। মা পই পই করে বারণ করছিলেন, সেজ ঠাকুরপো, ওইখানে আমাদের বংশে পয় নেই, ওটা খুঁড়ো না, ওটা খুঁড়ো না। কিন্তু কে শোনে কার কথা? দিনরাত মাটি খোঁড়া চলতো, রাতেও পেট্রোম্যাক্স জ্বালিয়ে রাখা হতো কেন কে জানে। তবু তার মধ্যে একদিন শেষ রাতে অমাবস্যায় শিবদাস চিৎকার করতে করতে আর দৌড়াতে দৌড়াতে টিলা থেকে নেমে এলো। তার ভাষা কেবল জড়িয়ে যাচ্ছিল। বোবা চিৎকার করতে করতে সে সাপে কাটা বুনো শুয়োরের মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল যেন। শিবুদাসের সাথে সোমদের বহু দিন ধরে শরিকি গোলমাল চলছিল। মোকদ্দমায় ওরা নিঃস্ব হয়ে গিয়েছিল একেবারে। গুপ্তধনের লোভে এসে চুরি করতে গিয়েছিল খুঁড়ে রাখা ঢিবিটার ভেতরে, কিন্তু তার মুখ থেকে কিছুই উদ্ধার করা যায়নি। সেজ কাকার দোনালা বন্দুককে উপেক্ষা করে লোকটা মাথা মোটা বাইসনের মতো বিশাল কালো দেহটা নিয়ে অপার্থিব চিৎকার করতে করতে উঠোনের মাঝখানের পুরনো কাঁঠাল গাছের মোটা কাণ্ডের সাথে দরাম করে বাড়ি খেয়ে উঠোনেই আছড়ে পড়ল। শেষ রাতের সেই কাঁপা কাঁপা লণ্ঠনের আলোয় শিবুদাসের মুখ থেকে গ্যাজলা বেরিয়ে উঠোনের একটা অংশ ভিজিয়ে দিতে দেখল সোম। সেজ কাকা গম্ভীর হয়ে দোনালা ছেড়ে গরম জলে টিংচার আয়োডিনে যখন ওর মাথার ক্ষতটায় শুশ্রূষা করছিলেন, ততক্ষণ শিবুদাসের পোক্ত শরীরটা স্তিমিত আর বেগুনি হতে শুরু করেছে। এবং কি আশ্চর্য, ওই অবস্থাতেও শেষবারের মতো শিবুদাস স্বপ্ন দেখে নিদ্রাভঙ্গের মতো উঠে বসে অজানা আতঙ্ক আর ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ওই ঢিবিটার দিকে মাত্র একবার তার বেগুনি হয়ে যাওয়া জল ভরা চোখ দুটো মেলে কিছু একটা তথ্য জানিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। শিবুদাসের অপঘাতে মৃত্যুর পর সেজ কাকা সন্ন্যাস নিয়ে সেই যে নিরুদ্দেশ হলেন, তারপর অনেক বছর কেউ আর সেই টিলা, যেখানে এখন সোম তার বাগান করেছে, সেদিকে পা পর্যন্ত মারায়নি। ৭১ এখানে নাকি মুক্তিযোদ্ধারা অস্থায়ী ক্যাম্প করেছিল। খবর পেয়ে আশেপাশের 10 গ্রাম জ্বালিয়ে দিয়েছিল পাক আর্মিরা। ক্যাম্পে ধরে নিয়ে যাবার পথে ওই টিলার ঝোপেই বেশ কিছু মেয়েকে, যারা বেশি বাধা দিচ্ছিল, পালাক্রমে ধর্ষণ শেষে গাবগাছে তাদের মৃতদেহ ঝুলিয়ে রেখে গিয়েছিল। সোমের মনটা আজ কেন যে পুরনো দিনগুলো মনে করিয়ে দিচ্ছে তা সে টের পেল যখন হাত তেরকে লম্বা ধারালো ছ্যান্দায়ের কাঠের হাতল তার হাতের মুঠোয় ঘামে ভিজে পিচ্ছিল হয়ে উঠল। কে সে? কিসের প্রলোভনে সে এসব করছে? প্রশ্নগুলো মাথার মধ্যে চনমনাচ্ছে। চট করে তার মনে পড়ে গেল রাতে দেখা স্বপ্ন বা দুঃস্বপ্নটির কথা। স্বপ্নটি এত সুন্দর, অথচ তার কাছে ভয়ঙ্কর কেন মনে হচ্ছে? বলিভিয়ার সেই গবেষক তাকে বলেছিল কিংবদন্তিটি। এক জাতের ক্যাকটাসে নাকি খুবই চমৎকার বেগুনি ফুল ফোটে। প্রমাণ সাইজের থালার আকৃতি পুরো পাপড়িগুলো খুবই রসালো।
এই কাঁটা গাছের বৈজ্ঞানিক নাম ল্যাকল্যান্সিয়া ফ্লোরেটা। রেড ইন্ডিয়ান আদিবাসীরা একমাত্র ওদের জাতশত্রু ভিনগোত্রীয়দের সাথে যুদ্ধেই একে ব্যবহার করত। তারা তাকে বলতো মাওমেতু, যার অর্থ স্বর্গীয় বিষ। এই মাওমেতু ফুলের নির্যাস বা লামুরের ঘন দ্রবণে যুদ্ধের ঠিক পূর্বক্ষণে তারা চুবিয়ে নিত তাদের তৌন ভর্তি তীরের চকচকে ফলাগুলি। বিষাক্ত লামুর একটা সমর্থ বুড়ো মোষকেও নাকি 10 সেকেন্ড সময় দেয় না। শুধুমাত্র বলিভিয়ার গিরিকন্দরের পাথরের স্যাঁতে স্যাঁতে অন্ধকারে মাওমেতু জন্মায় বলে এটা এখন বিলুপ্তপ্রায় ও মূল্যবান। আদিবাসী ওঝারা অবশ্য একেই ব্যবহার করত অর্শরোগের চিকিৎসায়। প্যারামাউন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি বহুজাতিক কোম্পানি এই বিরল প্রজাতির কণ্টক উদ্ভিদের পেটেন্ট নিতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বাঁধ সেধেছে আমেরিকার পার্লামেন্টের উচ্চকক্ষ। ডেমোক্র্যাটদের মধ্যে ইহুদি ব্লকের কিছু পরিবেশবাদী ধুয়ো তুলেছে এই বলে যে প্যারামাউন্ট কেমিক্যাল কোম্পানি এই ফাইলোক্যাকটাসের অ্যারোমেটিক সিনথেসিস করলে বাই প্রোডাক্ট হিসেবে যে ভিনাইল আইসোসায়ানাইড প্রকৃতিতে অবমুক্ত হবে তা ওজোন স্তরের ক্ষয়কারী। এবং নর্থ ডাকোটার ইগুয়ানা ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন ওই ক্ষয়ের মাত্রা সিএফসি ক্ষয়ের ব্যস্তানুপাতিক। ফলে একমাত্র জাপান সাগরে যে বিশাল এলাকায় অটার ফিশ পাওয়া যেত, 2050 সাল নাগাদ তাদের লেজের রং বাদামি থেকে ক্রমশ বেগুনি আকার ধারণ করতে পারে। ওয়াশিংটন ভিত্তিক বিজ্ঞান বিষয়ক জার্নাল ফিউচার অবশ্য এই মতকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। চ্যানেল 4-এর ডেভিড হ্যাডলি তার লেট নাইট টক শোতে বরাবরের মতো এবারও ইহুদিদের এক হাত দেখে নেবার সুযোগকে হাতছাড়া করেননি। তিনি ব্যঙ্গ করে তাদেরকে বুড়ো থুত্থুরে ফজলি আম বলে গালি দিয়ে দর্শক হাসিয়েছেন। যদিও ডেভিড হ্যাডলির মা ছিলেন ইহুদি এবং গেস্টাপোরা বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে তার মতো অসংখ্য ইহুদি নারীর জরায়ুতে ল্যাকল্যান্সিয়া ফ্লোরেটার কৃতিত্ব দেখার জন্য ইনজেক্ট করেছিল। সোমের চোখটা থেকে আজ কেন যেন বেশি মাত্রায় জল কাটছে। সে কি কাঁদছে? কেন কাঁদবে? কাঁদার জন্য অন্তত দুটো চোখ তো চাই। এক চোখে কান্না কি মানায়? ভাবতে ভাবতে সে চোখ মোছে আর তেরছা রোদ্দুরকে উপেক্ষা করতে মাথার গামছাটা ঘাড় পর্যন্ত বিছিয়ে নিয়ে একটানা আগাছা পরিষ্কার করে যেতে থাকে। এত বড় বাগান তার, অথচ সবটাই আগাছা। এই ক্যাকটাসগুলো তো আগাছাই একরকম। বাগান, অথচ ফুল ফোটে না। তাকে কি কেউ বাগান বলবে? তাই সে কোনো কেয়ারটেকার রাখেনি। আগাছায় আগাছায় ভরে গেলে সে নিজেই তার পরিচর্যা করে। ইচ্ছে করেই ফুলবতী গাছ লাগানো থেকে সে নিজেকে বিরত রেখেছে। ফুল মানেই আকর্ষণ, ফুল মানেই লোকজনের আনাগোনা, ভালো লাগা, কথাবার্তা। ভালো লাগে না। লোকজন দেখতে তার একদম ভালো লাগে না। প্রাগৈতিহাসিক প্রাণীর মতো তার চোখে বিস্ময় জাগিয়ে তোলে মানুষের উপস্থিতি। একা একা তাই সে ভূতের মতো এই বিস্তীর্ণ কাটা ঝোপের মধ্যে ঘুরে বেড়ায়। আশেপাশের গ্রামের লোকজন কেউ এদিকে আসে না। একবার একদল শহুরে পিকনিক পার্টিকে সোম স্যান্দাও দিয়ে তাড়া করেছিল। এই ঘটনা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গল্পের অনুষঙ্গ নিয়ে। লোকে বলা বলি করে সোম উন্মাদ হয়ে গেছে, এটাই বেশি বলে লোকজন। কেউ কেউ বলে সোম পূর্বপুরুষদের ভিটেতে জখ পেয়েছে, তাই কাঁটা দিয়ে তাকে আগলে রাখে। একজন অবশ্য প্রায় নিয়মিতই তার কাছে আসেন, দুঃখী লোক, রুমা হোমিও ফার্মেসির কুমুদবাবু। মাঝে মাঝে তিনি গল্প করার চেষ্টা করেন সোমের সাথে। এই একজনের কাছেই সোম নিজেকে একটু মেলে ধরে, তাকে চা বানিয়ে খাওয়ায়, এমনকি ঠাট্টা করে পর্যন্ত। তবে তা শুধু একটি বিষয় নিয়েই। আচ্ছা কুমুদবাবু, আপনার দোকানের নাম রুমা হোমিও কেন? উত্তরটা জানা আছে দুজনেরই, তবুও শান্তিপ্রিয় চিরকুমার লোকটি নির্দ্বিধায় প্রশ্নটির উত্তর পুনরাবৃত্তি করেন। নরবরে চশমার ডাঁটিটি সন্তর্পণে এক হাতে ধরে পাঞ্জাবির খুঁট দিয়ে তার কাঁচ মুছতে মুছতে কুমুদবাবু স্মৃতি হাতড়ানো স্বরে বলেন, সোমবাবু, কি জানেন 3টে আইবুড়ো বোনকে বিয়ে দিতে দিতে নিজের বিয়ের সময় কখন যে পেরিয়ে গেল তা বুঝতেই পারিনি। যে বাড়িতে লজিং থাকতাম সেই বাড়ির গবেট অথচ সুন্দরী মেয়েটির নাম ছিল রুমা। মনে স্বাদ ছিল একদিন নিশ্চয়ই ওর অভিভাবকরা আমার কাছে তাদের কন্যা দায়ের কথাটা পারবে। কিন্তু কি জানেন, মানুষের ভাগ্য তো আর কাঁঠাল নয় যে সময় মতো পাকবে। ওরা একদিন ইন্ডিয়া চলে গেল। এরপর থেকে কি জানেন, মনে একটা ধরে আছে সোমবাবু।
কুমুদবাবুর দীর্ঘশ্বাসমূলক আকুতি সোমের মনে কোনো রকম প্রতিক্রিয়া ছড়ায় কিনা আবছা আলোতে তা মোটেই বোঝা যায় না। কেবল একটি উদম হাঁটুর ছায়াচিত্র দেয়ালে কিম্ভূত ছায়া ফেলে কাঁপে। আর ভরদুপুরে সেই সব ভাবতে ভাবতে তার উদ্বৃত্ত চোখটার বাকি নিয়ত নিঃসৃত জল এক হাতে মুছতে মুছতে সোম দ্রুত অবাঞ্ছিত ঘাস কেটে চলে। উঁচু উঁচু টিলা সদৃশ এই মরু জমিতে রোদটা বেশ তেজ ছড়ায়। তার পিঠে ঘামের ফোঁটা ফোঁটা দানা জমে উঠলে সোম বুঝতে পারে দুপুর গড়িয়ে গেল। এখন তাকে থামতে হবে, পেটে কিছু দিতে হবে। কিন্তু দাঁড়িয়ে যেতেই মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। যত দূরে এখন সে চলে এসেছে তার কুড়ে থেকে, এই রোদে ততটা দূরত্বকেই খুব বেশি মনে হয় সোমের। এটুকু পথ গিয়ে শান্তি খুঁজতে ইচ্ছে করে না। অনেক আগাছা জড়ো হয়েছে, এগুলোকে এরপরে নিয়ে গিয়ে ফেলতে হবে ডোবার মধ্যে। যে গোল্ডেন রিংটাকে সোম সবচেয়ে বেশি যত্ন করে, আজ তার কাছেও যাওয়া হয়নি। সত্যিকার অর্থেই এটা একটা দামি গাছ। বিশেষত শৌখিন বড়লোকদের ড্রয়িং রুমে এহেন একটি স্বর্ণালী গোলক সদৃশ গাঁটা গাছ তাদের আভিজাত্যের পথকে আরও সুসংহত ও কণ্টকমুক্ত করতে হয়তো। কিন্তু চারিদিকে এই কাঁটা আর নিরস উদ্ভিদের মাঝে নিজেকে এখন তার খুবই নিঃস্ব মনে হতে থাকে। মনে হয় একা। সে তো একাই, তবে কেন ভিন্নভাবে আরও বেশি একাকিত্ব? তার আর কি চাওয়ার আছে জীবন থেকে? আর কি সর্বনাশ সে আশা করতে পারে? ভাবতে ভাবতে সে শুনতে পায় ইট ভাঙার শব্দ। কোথায় যেন ইট দিয়ে ছেঁচে দেওয়া হচ্ছে কিছু। নরম মাংসের ওপর সংঘর্ষটা হচ্ছে থ্যাচ থ্যাচ। সোমের মাথাটা চক্কর দিয়ে ওঠে। তার এখন একটু ছায়া দরকার, কিন্তু চারিদিকে অসংখ্য অনত দীর্ঘ কাঁটা গাছ। সে হাতের স্যান্দাউটি আর বইতে পারে না যেন। মাথার ভেতর অহরহ থ্যাচ থ্যাচ শব্দের কারণে সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। ওহ! সোম এগুতে গিয়ে বাধা পায়। কাঁটার খোঁচা লেগে তার হাত পা ছড়ে যাচ্ছে। যাক, এখন একটু ছায়া দরকার। একটি মানুষ শুধু একটু ছায়া চায় শুধু। সোম এগুতে থাকে। কাঁটা গাছে তার পরিধেয় টান পড়ে, কিন্তু সোম তো এই কাঁটা থেকে বেরুতে চায়। সে সর্বশক্তি একত্রিত করে। ইথিকার মৃত্যুর জন্য কে দায়ী? কে? সেই তো। সে কেন বাঁচিয়ে রাখতে পারল না মেয়েটাকে? চোখটা দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু বাকি চোখটা, মানে যে চোখটা এতদিন খালি পড়েছিল, সেটা দিয়ে কি সে দেখতে পাচ্ছে? আর যা যা দেখছে তা কি সত্যি? সোম নিজের শরীরে এক অপার্থিব অনুভূতির অস্তিত্ব টের পায় যেন। এখন সে দু চোখেই দেখতে পাচ্ছে কিছু। তার সামনে রক্তাক্ত একটি উদ্ভিদ। এত বিশাল, এত দীর্ঘ, এত ঘন হয় উদ্ভিদের রং। গাছটির শীর্ষে কড়া বেগুনি আভায় তার চারদিক যেন আরও রৌদ্র করজ্জ্বল। সোমপ্রকাশ দিগ্বিদিক জ্ঞানশূন্যের মতো এগুতে থাকে। তার মাথায় থ্যাচ থ্যাচ শব্দটা ছাপিয়ে উঠেছে তার গতির শব্দ। কাঁটা ছোপ উপড়ে মুচড়ে সোমপ্রকাশ এগিয়ে যায় বেগুনি আভার দিকে। তার জল ভর্তি বাঁ চোখ আর শুষ্ক অথচ ক্রিয়াশীল ডান চোখের রহস্য এখন তাকে ধাতস্থ হতে দিচ্ছে না। মনে হচ্ছে চতুর্দিকে বেগুনি অন্ধকার নেমে এসেছে। সূর্যটাও ডুবে গেছে সেই অন্ধকারে। আর সোমের বুভুক্ষ হাত দুটি ক্রমাগত এগিয়ে গিয়ে সেই বেগুনি ফুলটির সংলগ্ন হতে চায়। কি এক অপার্থিব থ্যাচ থ্যাচ ছেঁচে দেবার শব্দ ছাপিয়ে উঠছে চারিদিকে। সোম জান্তব উল্লাস আর বৈনাশিক প্রেরণা নিয়ে এক লহমায় ফুলটিকে বৃন্তচ্যুত করে। রসালো পাপড়ির নিংড়ে পাঞ্ছে রস ঢেলে দেয় নিজের গলাতে। তার চারিদিকে অবশেষে বেগুনি অন্ধকার ঘন হয়ে আসার আগে সে বুঝতে পারে মাওমেতুর শাব্দিক অর্থের মহিমা। নিস্তেজ হয়ে যেতে যেতে সে পৃথিবীর কাছে একটি উদম হাঁটুর বিনিময়ে, একটি চোখ কিংবা একটি চোখের বিনিময়ে উদম হাঁটু, এর কোনোটিরই ঔচিত্য বোধ করে না। বরং তার নির্ভেজাল ডান চোখের গর্তে সহসা একটি বেগুনি পাথর ঘৃণার প্রতিকল্প হয়ে জ্বলে ওঠে। পরিশিষ্ট। ইথিকার সারাটা পথ আসতে বেশ ঝক্কি গেছে। বাব্বা, এ কি কম ঝামেলা! ফিচার করতে গেলে এই হলো সমস্যা। তার পাতার এডিটর ফুল লেন্থ হিস্টোরি ছাপতে আগ্রহী।
নারী নক্ষত্রের সব খবর তাই জানতে হবে। এই পাণ্ডব বর্জিত অঞ্চলে সে আসতো না যদি না চ্যালেঞ্জটা থাকতো। কোনো এক পত্রিকাতে যেন লিখেছে লোকটার ব্যক্তিগত জীবনের ব্যর্থতার কথা। ইথিকা তাই নিজেই যেচে এই অ্যাসাইনমেন্টটা নিয়েছে। আগামী সংখ্যাতেই কভার স্টোরি হবে, ক্যাকটাস প্রেমী এক যুবকের ইতিবৃত্ত শিরোনামে। সোমপ্রকাশের ক্যাকটাসের বাগানে ঢুকে সে দেখল জনমনীষী নেই। তার একটু ভয় ভয় করতে লাগলো। সানগ্লাসটা কপালে তুলে দিয়ে সে চারপাশে চোখ বোলাতে লাগলো। কেমন যেন ভৌতিক পরিবেশ চারদিকে। অদূরে টিলামতো জায়গায় কি ওটা? এপিটাফ নাকি? আরে, এত গাঢ় রঙের পাথর হয় কখনো? ইথিকা চিন্তিতভাবে এগুতে গিয়ে থেমে পড়ল। আগে ইন্টারভিউ নেওয়া যাক, তারপর এলাকাটা ঘুরে দেখা যাবে। অবশ্য দেখার আছেই বাকি, চারিদিকে এত গাছ উপড়ে ফেলেছে কে? কে কাঁদছে ব্যাকুল হয়ে? কেউ কি মারা গেছে? একটু খুঁজতেই সে কুঁড়েঘরটি দেখতে পেল। দেখে মনে হচ্ছে একটা প্রাগৈতিহাসিক গুহা। এটাই তাহলে লোকটার ঘর। কি যেন নাম লোকটার? নোটপ্যাড আর ক্যামেরা প্রস্তুত করতে গিয়ে ইথিকা বুঝতে পারল লোকটা মানে সোমপ্রকাশ বাড়িতে নেই।